আমি বললাম, এবার বল, তোর এই অবস্থা কেন? তোদের তো কখনো কোনো কিছু কমতি ছিল না। তাহলে শোন, এই সব কিছুর জন্য ওই রিয়া মেয়েটাই দায়। মানে কি বলছিস তুই? রিয়া তোর সাথে কি করেছে? রিয়া শুধু আমার সাথে করে নাই, ওর বাবা মিলে করেছে। তুই বলছিস না, রিয়া মনে যদি আমার জন্য ভালোবাসা থাকে, তাহলে রিয়া ঠিকই আমার কাছে ফিরে আসবে। হুম, সেটা তো আমি বলেছি। তারপর কি হলো? তোর কথা মতন রিয়া কিছুদিন পর আমার কাছে ক্ষমা চেয়ে ভালোবাসি বলেছে, কিন্তু ওর মনে যে অন্যটা ছিল সেটা আমার জানা ছিল না। 2-3 মাস ভালোই আমাদের প্রেম চলছিল, হঠাৎ রিয়া আমার সাথে এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। হঠাৎ তোর সাথে রিয়া কি করেছে? হঠাৎ একদিন রিয়া আমাকে বলেছে আমার বাবাকে নিয়ে যেন তাদের বাসায় যায়। আমিও আব্বুকে বুঝিয়ে রিয়াদের বাসায় আব্বুকে নিয়ে যাই। তাহলে একটু চলুন, ওখানে কি হয়েছে তাদের মুখ থেকে শুনে আসি। আমরা একটু অতীত থেকে ঘুরে আসি। রিফাত তার আব্বুকে নিয়ে রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। রিফাত আর তার আব্বু ভিতরে গিয়ে সোফায় বসলো। কিছুক্ষণ পর রিয়া এবং রিয়ার আব্বু ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসলেন। তখন রিয়ার আব্বু বলল, আরে খান সাহেব, কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ব্যবসা আল্লাহ দিলে ভালোই চলছে। আমিও ভালো আছি। তো যে জন্য আপনাকে ডেকেছি, আমার মেয়ে রিয়া এবং আপনার ছেলে রিফাত দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসে। তাই আমি কি বলতে চাইছি আপনি তো বুঝতে পারছেন। বুঝতে পেরেছি। এখানে আমার কোনো আপত্তি নেই। আপনি একজন মেয়র মানুষ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আপনি আপনার সব সম্পত্তি আপনার ছেলের নামে করে দিতে হবে। আর এটা কোনো শর্ত হলো? আমার সম্পত্তির অর্ধেকের মালিক তো আমার ছেলের, আর আমি মরে গেলেও তো সব কিছু আমার ছেলের হবে। ঠিক আছে, আপনি যদি এতে খুশি হন তাহলে আমি আজকে রিফাতের নামে বাকি অর্ধেক সম্পত্তি এবং আমার সব কিছু ওকে লিখে দেব। এরপর আরও কিছুক্ষণ কথা বলে রিফাত এবং তার আব্বু বাসায় চলে এসেছে। এক সপ্তাহের ভিতরে রিফাতের আব্বু সবকিছু রিফাতের নামে লিখে দিল। এর কয়েকদিন পর রিফাতের আব্বু অফিস থেকে বাসায় ফিরছিল। তখন হঠাৎ কিছু লোক রিফাতের আব্বুর গাড়ি দাঁড় করায়। রিফাতের আব্বু গাড়ি থেকে নামার সাথে সাথে লোকগুলো রিফাতের আব্বুকে গাড়ির সাথে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর একটা গাড়ি থেকে রিয়া এবং রিয়ার আব্বু নেমে রিফাতের আব্বুর সামনে আসে। তখন রিফাতের আব্বু বলল, মেয়র সাহেব, আপনি এখানে? আর রিয়া মামুনি, তোমরা এখানে কেন? আপনি বুঝতে পারেননি কি? একটু অপেক্ষা করুন, তারপর সবকিছু বুঝতে পারবেন। তারপর রিয়া মোবাইলটা বের করে রিফাতকে ফোন দিয়ে বলল এই জায়গায় আসার জন্য। কিছুক্ষণ পর রিফাত চলে আসলো। তখন রিফাত বলল, আঙ্কেল এবং রিয়া, আমার বাবাকে এভাবে গাড়ির সাথে বেঁধে রেখেছো কেন? কারণটা আমি বলি। কারণ হচ্ছে, তোর বাবা তোকে যে সম্পত্তিগুলো লিখে দিছে সবগুলো আমার মেয়ের নামে লিখে দিবি। আর না দিলে তোর বাবাকে এখানে মেরে পুঁতে দিব। আমার কেউ কিছু করতে পারবে না। না রিফাত, তুই এটা করিস না, আমার রাস্তার ফকির হয়ে যাব। আব্বু, আমার সম্পত্তি লাগবে না, আমি তোমাকে হারাতে পারবো না। দরকার হয় ভিক্ষা করে খাবো। আপনি বলুন কোথায় সই করতে হবে। তারপর রিয়ার আব্বু দলিল দিল, রিফাতের বাবাকে বাঁচানোর জন্য সই করে দিল। এরপর থেকে রিফাত রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায়। এই ছিল রিফাতের অতীতের সব ঘটনা। এখন বাস্তবে আসা যাক। আমি রিফাতকে বললাম, তাহলে এখন তোর বাবা মা কোথায়? আব্বু আম্মুকে নিয়ে এখন একটা বস্তিতে থাকি। আম্মু অসুস্থ হয়ে পড়েছে, আব্বুও আমার মতো মানুষের কাছে ভিক্ষা করে। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ মানুষের সাথে এমনটা করতে পারে? নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি চোখের পানি মুছতে রিফাতকে বললাম, ঠিক আছে, আমাকে নিয়ে তোদের বস্তিতে চল, আমি তোর মাকে দেখবো। রিফাত ঠিক আছে বলে আমার বাইকের পেছনে উঠলো। কিছুক্ষণ পর বস্তিতে চলে আসলাম। বস্তিতে আসার পর চারপাশে ময়লার গন্ধ। মানুষ কীভাবে থাকে এখানে? আমার 1 মিনিট দম বন্ধ হয়ে আসছে। আর এরা বছরের পর বছর এখানে বাস করে। রিফাত আমাকে তাদের রুমে নিয়ে গেল। রুমে ঢুকে দেখি রিফাতের আম্মু একটা ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রুমে খাবার খাওয়ার কিছুই নেই। বাপ বেটা মিলে যা ইনকাম করে তা রিফাতের আম্মুর ঔষধে লাগে।
আমিও সহ্য করতে না পেরে রিফাতকে বললাম, রিফাত, আমি তোর কোনো কথাই শুনবো না, তুই এক্ষুনি আন্টিকে কোলে নিয়ে বেরিয়ে আয়, আমি গাড়ি ঠিক করতে আসি। তোরা সবাই আজকে থেকে আমাদের বাসায় থাকবি, আর রিয়া আর মেয়রের ব্যবস্থা করব। এ বলে বস্তির ভিতর থেকে বেরিয়ে আসলাম। রিফাত ওর আম্মুকে নিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে আসলো। এর ফাঁকে আমি একটা গাড়ি ঠিক করে ফেলেছি। রিফাতের আম্মুকে গাড়িতে ওঠালো। হঠাৎ রিফাতের আব্বু আসলো। ওনাকে দেখে আমি তো আরো অবাক হয়ে গেলাম। যে মানুষ সবসময় দামি দামি জামা কাপড় পরে থাকতো, আজ উনি একটা ছেঁড়া শার্ট গায়ে পরে ভিক্ষা করে। এরপর রিফাতের আব্বুকেও সাথে নিলাম। আমরা আগে একটা বড় হাসপাতালে রিফাতের আম্মুকে নিয়ে গেলাম। ডক্টর রিফাতের আম্মুর কিছু পরীক্ষা করলো এবং কিছু ওষুধ লিখে দিল। বলছে ওষুধগুলো খেলে আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবে। তারপর রিফাতের আম্মুকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় আনার পর আব্বু আম্মু সবাই অনেক খুশি হলো। রাতে রিফাত সহ তার আব্বু আম্মুকে খাবার খাইয়ে দিলাম। রিফাত আমার সাথে ঘুমাবে। রাতে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, কিন্তু নিঝুম মন খারাপ করে খাবার খাচ্ছে। তখন আম্মু বলল, কিরে নজরুম, তুই এমন মনমরা হয়ে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? না আন্টি, আমি ঠিক আছি। আব্বু আমার কথা মনে পড়ছে? না আন্টি, তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না। তোমরা খাও, আমি রুমে গেলাম। তুই তো কিছুই খেলি না, না খেলে শরীর আরো বেশি খারাপ করবে। একদিন রাতে না খেলে কিচ্ছু হবে না, আমি গেলাম। এই বলে নিঝুম রুমে চলে গেল। তখন আমি বললাম, আব্বু, নিঝুমের আব্বু আম্মু কি হয়েছে? তারা কিভাবে মারা গেল? নিঝুমের আব্বু চাকরি থেকে রিজাইন নেওয়ার পর তাদের গ্রামের বাসায় চলে যায়। কয় মাস যাওয়ার পর নিঝুমের আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপর নিঝুম তার আব্বুকে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় আনার পর নিঝুমের আব্বু ক্যান্সার ধরা পড়ে। যা টাকা জমানো ছিল সব টাকা শেষ হয়ে গেছে। আমি কিছুই জানতাম না, আমাকে একটাবার বলে নাই। হঠাৎ একদিন রাতে নিঝুমের আব্বু হাসপাতালে মারা যায়। নিঝুমের আব্বু মারা যাওয়ার পর নিঝুমের আম্মু স্ট্রোক করে মারা যায়। এরপর থেকে নিঝুম আমাদের সাথে থাকে। ও, তোমরা পরে খবর পেলে কিভাবে? আর নিঝুম পুলিশের চাকরি কবে থেকে করে? যেদিন নিঝুমের আব্বু আম্মু মারা যায় সেদিন রাতে আমার অফিসের এক কর্মী তার বউকে নিয়ে হাসপাতালে যায়। তখন নিঝুমকে দেখে সামনে যায়, গিয়ে দেখে ওর আব্বু আম্মুর লাশ। তখন ওই কর্মী আমাকে ফোন দিয়ে বলে, আমি সাথে সাথে হাসপাতালে ছুটে যাই। এরপর নিঝুমের কাছ থেকে সব কিছু শুনি। তারপর নিঝুমের আব্বু আম্মুকে ঢাকার বড় কবরস্থানে দাফন সম্পন্ন করে নিঝুমকে আমাদের বাসায় নিয়ে আসি। সব কিছু বুঝলাম, এখন তো বলে না নিঝুম পুলিশের এসআই কিভাবে হলো? আসলে আমার সাথে তো প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক, তাই ওনাকে বলে নিঝুমকে পুলিশের এসআই বানিয়ে দিলাম। নিঝুমের এমনিতে পুলিশের চাকরি করার অনেক শখ, তাই ওকে এসআইয়ের পদ দিল। তার মানে ট্রেনিং ছাড়া সরাসরি পুলিশের এসআই? পুলিশের চাকরি কিভাবে করতে হয়? ও কি বোঝে পুলিশের কোনো যোগ্যতা ছাড়া ডাইরেক্ট এসআই? তো কি হয়েছে, এখন বেশি কথা না বলে খাবার খেয়ে রুমে যা। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিফাত ঘুমিয়ে গেছে। আমি বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে পুরো টাস্কি খেয়ে গেলাম, কারণ মায়াজান আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছে। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, কেমন আছো, কী করো, খাওয়া দাওয়া হয়েছে? আসলে মোবাইল আমার হাতে ছিল না, রুমে মোবাইল রেখে খাবার খেতে গিয়েছিলাম। তাই বলে তুমি এতগুলো মেসেজ একসাথে করবে? ঠিক আছে বাবা, তুমি একটা একটা করে রিপ্লাই দাও। আলহামদুলিল্লাহ ভালো আছি, খাবার খেয়ে শুয়ে আছি। আমি খাবার খেয়ে শুয়ে আছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? কি কথা বলবে বলো। আসলে রাসেল, আমি তোমার সাথে কথা বলতে বলতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি পাগল হয়েছো? আজ পর্যন্ত তোমার নাম, বাড়ি কোথায়, তোমার চেহারা, তুমি ছেলে না মেয়ে কিছুই জানি না, শুধু মেসেজে কথা বলছি, এতেই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার জীবনে একজন মনের মানুষ আছে। আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই পাবি না। ঠিক আছে, আজকে তাহলে তুমি আমার সাথে দেখা করো, তারপর আমার চেহারা, আমার নাম, বাড়ি কোথায় সব কিছু জানতে পারবে। দরকার নেই দেখা করার, আর করলেও কখনো আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি একজনকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, সেই মেয়েটা আমার থেকে বেশ সুন্দরী হবে। আমি কি তোমাকে দেখেছি নাকি তুমি সুন্দর নাকি অসুন্দর? আর তুমি বিশ্ব সুন্দরী হলেও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার এই মন শুধু একজনকে দিয়েছে। ওই মেয়েটার নাম কি, বাড়ি কোথায়? ওই মেয়েটা আমার কলেজ লাইফের বান্ধবী, তার নাম নিঝুম। সে কি তোমাকে কখনো ভালোবাসার কথা বলেছে? আমাকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি তাকে মানা করে দিচ্ছি, কারণ
সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। একটা সাধারণ বিষয় নিয়ে আমার সাথে অভিমান করে দূরে চলে গেছে। রাস্তায় সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে, সেজন্য তাকে একটু কষ্ট দিব। যাই করো, তবে বেশি কষ্ট দিও না, পরে আবার হারিয়ে ফেলবে। এবার ওকে হারাতে দিলে তো ওর জন্য নিজের দেশ ছেড়ে বাইরে চলে গেছি। নিজের দেশে পুরো 1 মাস হয়েছি। আমাকে এত কষ্ট দেওয়ার জন্য, তাকে আমার ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট করতে